হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বাইকে যেহেতু বৃষ্টির সময় অনেক কাদা লাগবে, এটা স্বাভাবিক। সো এই কাদার থেকে কীভাবে বাঁচবেন সেই ব্যাপারটা আজকে একটু দেখাবো। আমার এই সাইলেন্সের অবস্থাটা দেখেন, কি মানে নিচে কাদা জমে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট এটার থেকেও অনেক বেশি খারাপ অবস্থা ছিল। সেটা আমি এই যে মাডগার্ডটা, সেটা আমি আমার মাডগার্ডের নিচে যে এক্সটেন্ডারটা হচ্ছে আমি লাগিয়েছি। এই এক্সটেন্ডারটার কারণে হচ্ছে আমার মাত্র এতটুকু কাদা আসছে, কিন্তু এটা যখন খোলা ছিল আমার একবার ইঞ্জিনের উপর পর্যন্ত, অনেক উপর পর্যন্ত হচ্ছে এই কাদাটা চলে গেছিল। আর আমি সাজেস্ট করবো এই জায়গাটার ভিতরে কোনো প্রকার ইঞ্জিন কাভার না লাগানো, যেটা হচ্ছে ইঞ্জিনের সাথে একবার লাগানো থাকে, তাহলে এই যে শিংগুলো দেখতে পাচ্ছেন এটা একবার ঢেকে যাবে, তখন কিন্তু ইঞ্জিন একবারে হিট হয়ে যাবে। কারণ এই শিংগুলা বাতাস হচ্ছে আটকানোর পরে তারপর ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে। সো এইখানে কোনো প্রকার মাডগার্ড কাভার বা ইঞ্জিন কাভার যেটাই বলেন ওটা লাগাবেন না, বা এই জায়গাটাতে লাগাবেন। এটা বেশ ভালো শক্ত করে লাগানো হয়েছে। এইটা 3টা স্ক্রু আছে এখানে, 3 সাইড, মানে মাঝখানে একটা, ওই সাইড একটা, এবং বাম সাইডে একটা স্ক্রু লাগানো। আর মাডগার্ডটার দাম মোটামুটি 100 টাকা এবং লাগানোর জন্য 50-60 টাকা নিয়েছে এরকম। সো আশা করছি এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, যেহেতু বর্ষাকাল। দেখেন আমার হাইড্রোলিকে কাদা একবারে অবস্থা খারাপ, এত পরিমাণে কাদা লাগছে। বাইক আমরা সকালবেলা স্টার্ট করার আগে কয়েকটা জিনিস হচ্ছে চেক করে নেব। সেই জিনিসগুলো হচ্ছে এই যে সামনে যে সাসপেনশনটা দেখতে পারতেছেন, এখানে 2টা রডের প্রচুর বালু থাকে। এই বালুগুলো আমরা পরিষ্কার করবো, রেগুলার পরিষ্কার করে হচ্ছে তারপর বাইকটা স্টার্ট করবো। কারণ এগুলো যদি পরিষ্কার না করেন তখন কিন্তু এই সিলগুলো কেটে যাবে, আর সিলগুলো কাটলে তো বুঝিনি, নতুন করে হচ্ছে এগুলো সব খুলে তেল সব আবার রিফিল করতে হবে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে সামনের যে হাইড্রোলিকটা, সেটা কিন্তু হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে, আমি সাজেস্ট করবো না পানি দিয়ে ওয়াশ করবেন, এটা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে ধুলাগুলো ন্যাকড়াতে চলে আসে। তাতে করে হচ্ছে আপনার ব্রেক শুটা অনেকদিন সাস্টেইন করবে। সো আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আর এখন যাচ্ছি অফিসের দিকে, এই মাসের শেষের দিকে আমার প্ল্যান আছে সিঙ্গাপুর অ্যান্ড ফ্রান্সে যাওয়ার। সেটা অফিসিয়াল একটা ইভেন্টে, ডেফিনেটলি কোনো ঘোরাঘুরির জন্য না, কাজের জন্য। সো ওইখানে যখন যাব তখন হচ্ছে কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হতে পারে কালচার অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড। যেটা বলতেছিলাম যে প্ল্যান আছে হচ্ছে এই 2টা ইভেন্টে যাবো, একটা হচ্ছে প্যারিসে, দেন একটা হচ্ছে সিঙ্গাপুরে। তো মোটামুটি অ্যাপ্লিকেশন আমার রেডি। তো দেখা যাক রবিবার দিন ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করলাম, যাতে সবার দোয়া থাকে। ইনশাল্লাহ যদি যেতে পারি তাহলে হচ্ছে এই 2টা ইভেন্টে হচ্ছে আমি অ্যাটেন্ড করবো অন বিহাফ অফ মাই অফিস অ্যাজ অ্যান এক্সিবিটর। আশা আছে ওখানে যদি যাই তাহলে বেশ কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো, ডেফিনেটলি ডেইলি লাইফ রিলেটেড ভ্লগ বা ওখানকার লাইফ অ্যান্ড কালচার এইসব নিয়ে, নট মোটর ব্লগ অ্যান্ড এনিথিং আদার এলস। বিকজ আমার লাইসেন্সটা এখন হচ্ছে, আমি ওই ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করিনি। যদি করতাম তাহলে হয়তো বা ওখানে কিছু মোটর ব্লগিং করা যেত। রিসেন্টলি একটা জিনিস নিয়ে হচ্ছে খুব বেশি সবার ভিতরে মানে পোস্ট দেখা যাচ্ছে বা কন্টেন্ট দেখা যাচ্ছে, 30 কিলোমিটারে মোটরসাইকেল চালানো। চিন্তা করেন ব্যাপারটা, মানে আমি এখন চলতেছি হচ্ছে কত 22-এ। তো এইটা আসলে এইসব মানে এলাকার ভিতরে ইটস ওকে ফাইন, আমরা চলতে পারি। বাট আমি কালকে একবার ট্রাই করছিলাম যে আসলে 30 কিলোমিটার আমি একবার চালাই দেখি। তো এই মেইন রোডে, এটা কিন্তু একটা হাইওয়ে, উত্তরা, এটা কিন্তু ময়মনসিংহ হাইওয়ে, যদিও হচ্ছে ঢাকার ভিতরে রাস্তা, বাট এটাকে হচ্ছে ময়মনসিংহ হাইওয়ে বলা হয়। এখানে আমি একবার চালানোর চেষ্টা করছিলাম। সো আমি 30 কিলোমিটার আমার মতো চালাচ্ছি, আমি দেখলাম যে আসলে পিছে সবাই আসলে জ্যামে পড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। আর এই যে আমি এখন 31 চলে গেছে, এটাকে যদি আমি আস্তে চালাই, সো কেউ যদি আমাকে হর্ন দেয় তখন আমি বলবো যে 30 কিলোমিটার হচ্ছে আমার ম্যাক্সিমাম স্পিড। হর্ন দিচ্ছেন কেন? কেউ হর্ন দিতে পারবে না, 30 কিলোমিটার হচ্ছে চালাতে হবে, এরকম একটা ব্যাপার। পিছন দিয়ে মানে প্রত্যেকটা গাড়ি মানে পিছন দিকে মারবে, মানে একটা দুইটা না, অনেকগুলো গাড়ি পিছন দিক দিয়ে মানে বাইরে দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। দেখেন সবাই কীভাবে চলে যাচ্ছে। সো এইটা আসলে মানে আমি জানি না কী বুঝে 30 কিলোমিটার স্পিড মানে লিমিট করেছে সিটির ভিতরে। যদিও এটা সিটির কোনো হাইওয়ে না, এটা কিন্তু আসলে ময়মনসিংহ হাইওয়ের ভিতরে পড়ে। সো এইখানে আমি যতটুকু জানতে পেরেছি স্পিড লিমিট হচ্ছে 50 কিলোমিটার। বাট এগুলো আসলে মানে খুবই ওয়ার্স্ট একটা ডিসিশন। তো আমি দেখলাম যে এই আইনটা কিন্তু 2018, এই যে ধারাটা, এটা 2018 একটা ধারা। বাট এটা রিসেন্টলি হচ্ছে আবার প্রমোট করা হচ্ছে সামহাও, যে এটা যাতে এখনো মানে এই নিয়মগুলো যাতে হচ্ছে কন্টিনিউ করা হয়। আমার মনে হয় ঢাকার ভিতরে আসলে স্পিড লিমিট মোটরসাইকেলে, একটা জিনিস দেখেন যে 30 কিলোমিটারে যদি মোটরসাইকেল চলে, আমি তো যতটুকু জানি 30 কিলোমিটার হচ্ছে একটা চার্জিং রিক্সাও চলে না, মানে ওরাও 40 কিলোমিটার চলে। মানে ওদেরকে কিন্তু ওভারটেক করতে গেলে
মানে বেশ ভালোই একটা স্পিড লাগে। সো ওরাও আসলে ওরকম 40 কিলোমিটার চলে। সো এই ঢাকার সিটি মানে সিটিতে যেই রোডগুলো আছে এটার জন্য আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্পিডটা 60 বা 65 হলে ফার বেটার ছিল। কারণ হচ্ছে দেখেন ঢাকার ভিতরে অনেক রোড আছে যে রোডগুলোতে হয়তো আমাদের 50-55 চলে যাবে, কিন্তু যখন এরকম রোড চলে আসবে বা এই রোডে ওঠার আগে যে রোডগুলো আসে সেই রোডগুলোতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ফাঁকা থাকে এবং ওগুলা মোর ওয়াইডার দেন সিটি রোড আর কি, মানে সিটি রোড থেকে বেশি চওড়া অনেক। তো ওগুলাতে কিন্তু আসলে মানে সাইডে গাড়ি চালাতেই হবে এরকম একটা ব্যাপার। কারণ যেহেতু এখানে আমাদের ওই রকম লেনগুলা অনেক বেশি বড় না, বা এখানে মাত্র দেখেন 3টা লেন, এখানে একটা মানে বড় গাড়ি চলার জন্য একটা লেন, মাঝখানে হচ্ছে একটা, আর ওই সাইডে একটা। বাট আমি যেটা দেখছি যে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে এরকম লেন 7টা-8টা করে লেন থাকে, এবং সবচেয়ে কর্নারের যে লেনটা, সো ওই কর্নারের লেনটা যেটা হয় যে ওখানে হচ্ছে মোটরসাইকেলগুলো চলে, এবং আমি যেটা দেখছি ওখানকার মোটরসাইকেলগুলো ওই কর্নারের লেনে মানে খুবই ছোট একটা লেন যেটাতে আমাদের ফুটপাতে পথচারীরা হাঁটে, ওই লেনের মতো এতটা মানে চিপা আর কি, সোজা বাংলা কথা যেটা, ওইটাতে হচ্ছে মোটরসাইকেল চলে মোটামুটি আমি যেটা দেখছি 120-25 এরকম। সো ওরা কখনো যেটা করে যে লেন চেঞ্জ করে না, সব সময় যেটা ওরা করে একটা লেনই সব সময় থাকে। সো যার কারণে হচ্ছে ওদের কোনো এই যে ভাই আসতে বমি করেন, মাত্র মনে বমিটা ফালাইলো ওইদিকে। সো যেটা বলতেছিলাম, তো মোটরসাইকেলে ওরা কখনো লেন চেঞ্জ করে না, এবং বিভিন্ন গাড়ি যেগুলো যেই লেনে চলে সেগুলো হচ্ছে লেনগুলো ওইভাবে চেঞ্জ করে না। তারা কিন্তু মোটামুটি লেন চেঞ্জ না করেই ভালো স্পিডে টানতে পারে এবং খুবই কনফিডেন্টের সাথে টানতে পারে। এতটুকু একটা চিপা রোড দিয়েও মোটরসাইকেল যদি খুবই চিপা একটা রোড দিয়ে যায়, ফর এক্সাম্পল ধরেন যে এরকম একটা চিপা রোড, এই যে আমার এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকম চিপা রোড দিয়ে 100-তে চলে। সো এইটা মানে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল আমাদের দেশে এটা চিন্তা করা। কারণ হচ্ছে তারা জানে যে তাদের অন্যান্য ড্রাইভাররা কখনোই লেন চেঞ্জ করে না। সো আমাদের দেশে যদি এরকম এতগুলো লেন থাকতো তাহলে কিন্তু এই স্পিড লিমিটের কোনো প্রয়োজন ছিল না। আর স্পিড লিমিটের যে 30 করে দিল, এটা দেখেন অবস্থা। তো এটা আসলে 30 করলে হবে কি যে পিছন থেকে মেরে দেওয়ার পসিবিলিটিটা বেশি আসবে। সো ওই যে মোটরসাইকেলওয়ালারা যে অ্যাক্সিডেন্ট বেশি করে তখন ওই একই জিনিসই হচ্ছে প্রমোট হবে, যে পিছন থেকে কেউ মেরে গেছে দোষ হবে বাইকারদের। আর দেখেন গরমের ভিতরে ওই যে পানি ছিটাচ্ছে ট্রাক থেকে। 30 আসলে অতিরিক্ত কম, মানে আমি আসলে গতকাল ট্রাই করে দেখছি 30টা আসলে মোর স্লোয়ার দেন মানে কী করবো সাইকেল অ্যান্ড রিক্সা। সো এইসব স্পিডে এখনকার সময় যে সাইকেলগুলা দেখি আমরা, ওগুলা কিন্তু মোটামুটি বেশ ভালোই, গিয়ার সাইকেল যেগুলো মোটামুটি বেশ ভালোই স্পিডে চলে, এবং 40-এর উপরে ওগুলোকে ওভারটেক করতে হয় এরকম একটা ব্যাপার। ছোটো ছোটো কয়েকটা বিষয় শেয়ার করলাম বাইকের মেনটেন্যান্স রিলেটেড, যে প্রতিদিন বাইক চালানোর আগে আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আর এখন যেহেতু বৃষ্টির সময়, সো কাদাতে যেটা হয় কি ম্যাক্সিমাম কাদাতে কী কী জিনিস নষ্ট হয়ে দেখে, যে বাইকের হাইড্রোলিকের ডিস্ক প্লেটটা এটা কিন্তু কাদাতে নষ্ট হয়ে যাবে। 2টা সাসপেনশনের যে রডটা, এই রডগুলো কিন্তু যখন সিল কেটে যায় এই রডগুলো দেখবেন কি ঘষা খাচ্ছে, ঘষা খেয়ে এটার মধ্যে একটা স্ক্র্যাচ পড়ে গেছে, তখন কিন্তু আপনার এই রডটা হচ্ছে চেঞ্জ করে ফেলতে হবে। এবং এক একটা রডের দাম, আমি পালসারটা জানি, আমি ইয়ামা এফজেডেরটা জানি না, যে রডের দাম হচ্ছে মোটামুটি 2200 টাকা সেট পড়ে। সো ইয়ামা তো আরও অনেক বেশি পড়বে, মানে 7-8 হাজার টাকার নিচে পড়বে না 2টা রড আমার ধারণা। সো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কথা বললাম না, মোটামুটি বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম। সো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে দিবে। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।